আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 1.3-এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে যেহেতু 1.3-এর প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসে এই অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করব। বেসিক নিয়ে আলোচনা করার আমাদের উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই অধ্যায়ে যে অঙ্কগুলা করতে হবে, এই অঙ্কগুলার কোথা থেকে এসেছে বা এর মূল কি, সেইগুলা সম্পর্কে সম্মুখ একটা ধারণা লাভ, মানে পরিপূর্ণ একটা ধারণা লাভ করা যে অধ্যায়ে আমরা কি কি অঙ্ক করতে যাচ্ছি। ওকে। এবং দ্বিতীয় যে উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমরা জানো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। তোমাদের মূল যে পরীক্ষা থাকবে সে পরীক্ষাতে কিন্তু এখন 20 মার্কসের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 10টা। তো এই 10টা কোশ্চেনের তোমাদের বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। শর্ট কোশ্চেন আসবে যেহেতু, সেখানে কিছু সংজ্ঞা থাকতে পারে, অথবা ছোট ছোট কিছু অঙ্ক থাকতে পারে। তো এই কিছু সংজ্ঞা এবং ছোট ছোট যে খুঁটিনাটি জিনিসগুলা, এগুলা বেসিকে আমরা আলোচনা করে থাকি। তা এতে করে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু এখান থেকে কাভার হয়ে যাবে। অনেকে ভয় পাচ্ছে হয়তো বা যে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কাভার করতেছি, আলাদা কি আলোচনা হবে কিনা। হ্যাঁ, আমরা প্রত্যেকটা অধ্যায় শেষে সংক্ষিপ্ত প্রশ্ন একটা ক্লাস রাখি। সেই ক্লাসে আমরা ওই অধ্যায়ের কোন কোন সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করি। তো হতাশ হওয়ার কিছু নেই, বেসিক আলোচনাতেও সংক্ষিপ্ত প্রশ্ন কাভার হবে। আবার আমরা এর উপরে আলাদাও একটা সংক্ষিপ্ত প্রশ্নের ক্লাস নিয়ে থাকবো। তো চলো আজকে বেসিক আলোচনা এখানে শুরু করি আমরা। আমাদের প্রথম যে বিষয়টা জানতে হবে এই অধ্যায়ের, সেটা হচ্ছে গসাগু। দেখো, তোমরা অনেকেই জানো যে গসাগু কি, তাই না? আজকে আমরা একটু ভেঙে ভেঙে শিখবো যে আসলে গসাগুটা কি। গসাগুর যদি পূর্ণ মিনিং আমরা দেখি, যে এই গ দিয়ে আমরা বুঝি কি গরিষ্ঠ, এই দন্তস্ব দিয়ে আমরা বুঝি দন্ত সহায়কার দিয়ে যে সাধারণ, আর এই গয় রস্য দিয়ে আমরা বুঝি গুণনীয়ক। তাহলে গসাগু তিনটা শব্দের সংক্ষিপ্ত রূপ। এই তিনটা শব্দ হচ্ছে একটা গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়। এই তিনটা শব্দ যদি আমরা বুঝতে পারি যে কি, তাহলে কিন্তু গসাগু আমরা বুঝে ফেলেছি। গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে হচ্ছে বড় অথবা সর্বোচ্চ। ওকে। সাধারণ কি? সাধারণ হচ্ছে যে সবার মধ্যে থাকে। যেমন আমরা যদি বলি পৃথিবীতে অনেক দেশ আছে, প্রতিটা দেশের মধ্যে সাধারণ বিষয় কি? যেমন প্রতিটা দেশের জমি আছে, আলাদা জমি আছে, তাই না? প্রতিটা দেশের আলাদা মানুষ আছে, প্রতিটা দেশের অধিকাংশ দেশে বা প্রতিটা দেশে আলাদা ভাষা আছে, আলাদা কালচার আছে, তাই না? এগুলো কিন্তু সাধারণ জিনিস প্রতিটা দেশের জন্য, কমন জিনিস। যে আমরা যদি বলি প্রতিটা দেশের কমন জিনিস কি? প্রতিটা দেশে আলাদা জমি আছে, এটা একটা সাধারণ বিষয়। সংখ্যার ক্ষেত্রে কি হবে? সংখ্যার ক্ষেত্রে প্রতিটা সংখ্যার মধ্যেই থাকবে এমন জিনিসগুলোকে আমরা বলি সাধারণ। ওকে। এখন দেখতে হবে কি গুণনীয়ক। গুণনীয়ক কি? তাহলে গুণনীয়কটা হচ্ছে একটা সংখ্যাকে যতগুলা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। ধরো আমরা 12 লিখলাম, তাহলে 12কে কোন কোন সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারো? 12কে ভাগ করা যায় 1 দিয়ে, তাই না? 12কে 12, তাহলে আমরা লিখতে পারি 12 এর গুণ নিয়োগ কি কি হবে? 12কে 1 দিয়ে ভাগ করতে পারি, 12 1 12। 12কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 6 দুগুণা 12। 12কে আমরা ভাগ করতে পারি 3 দিয়ে, 3 এ 4 12। 12কে আমরা ভাগ করতে পারি 4 দিয়ে, 3 এ 4 12। 12কে ভাগ করতে পারি 6 দিয়ে, 6 দুগুণা 12। এবং 12কে ভাগ করতে পারি 12 দিয়ে, 12কে 12। তবে দেখো, 12কে এই কয়টি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাগুলোই হচ্ছে 12র গুণনীয়ক। আশা করি গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক এই তিনটা শব্দের মানে তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব গসাগু। তাহলে গসাগুর ক্ষেত্রে মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে একটা সংখ্যার কখনো গসাগু বের করা যায় না। গসাগু বের করতে গেলে 2 বা ততোধিক সংখ্যা লাগবে। তাহলে এখন ধরো 12 তো আমরা লিখেই ফেলেছি, 12 লিখলাম, আর একটা সংখ্যা ধরো লিখলাম আমি 18। তাহলে 18 এর গুণনীয়ক কি সেটা আমরা একটু বের করি। 18 গুণনীয়ক হচ্ছে 1। 18কে 1 দ্বারা ভাগ করা যায়, 18কে 2 দ্বারা ভাগ করা যায়, 18কে 3 দ্বারা ভাগ করা যায়, 18কে 6 দ্বারা ভাগ করা যায়, 18কে 9 দ্বারা ভাগ করা যায়, এবং 18কে 18 দ্বারা ভাগ করা যায়। তাহলে এইগুলাই হচ্ছে 18র গুণনীয়ক। এখন দেখো, আমাদের গসাগুর ক্ষেত্রে
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হতে হবে। তার মানে সাধারণ গুণনীয়ক, যেই গুণনীয়ক গুলো দুটার মধ্যে আছে। আমরা দেখি কোন কোন গুণনীয়ক দুটার মধ্যে আছে। দেখো, 1 দুইটা সংখ্যারই গুণনীয়ক, 2 দুইটা সংখ্যারই গুণনীয়ক, আবার 3 দুইটা সংখ্যারই গুণনীয়ক, 6 দুইটা সংখ্যারই গুণনীয়ক। এই দুইটা সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক কিন্তু এইগুলাই, আর কোনো গুণনীয়ক নাই, সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক পেয়ে গেলাম আমরা দুইটা সংখ্যার ক্ষেত্রে। এখন আমাদের এই সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে সর্বোচ্চ গুণনীয়ক কোনটা? দেখো তো, সর্বোচ্চ গুণনীয়ক হচ্ছে 6। তাহলে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক কোনটা? 6। এটাই হচ্ছে এই দুইটা সংখ্যার গসাগু। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অতএব লিখতে পারি 12 ও 18 এর গসাগু সমান সমান কি? 6। ওকে, তাহলে আমরা যদি এর সংজ্ঞা এখন দিতে চাই যে গসাগুর সংজ্ঞা কি হবে, তাহলে আমরা লিখতে পারি 2 বা ততোধিক সংখ্যার সর্বোচ্চ গুণনীয়ককে, সর্বোচ্চ সাধারণ গুণনীয়ককে, 2 বা ততোধিক সংখ্যার সর্বোচ্চ সাধারণ গুণনীয়ককেই ওই সংখ্যাদ্বয়ের অথবা ওই সংখ্যা তিনটির বা ওই সংখ্যাগুলোর গসাগু বলা হয়। আমার একটু রিভিউ করি আমরা, যে গসাগু সংজ্ঞা যদি আসে বা সংক্ষিপ্ত প্রশ্নে আসছে গসাগু কাকে বলে, তাহলে লিখতে পারি কি? 2 বা ততোধিক সংখ্যার সাধারণ সর্বোচ্চ সাধারণ গুণনীয়ককেই ওই সংখ্যাগুলোর গসাগু বলা হয়। এই যে আমরা পেয়ে গেলাম। ওকে, এখন এই দুইটা সংখ্যার মধ্যে দেখো আরো গুণনীয়ক ছিল, কিন্তু সেই গুণনীয়ক গুলা ছোট। সর্বোচ্চ গুণনীয়ক যেটা সেটাই আমরা গসাগু হিসেবে নিয়েছি এবং সেটাই হবে অ্যান্সার। এখন গসাগু আমরা কয়টা উপায় বের করতে পারি? আমরা তোমাদের এই অধ্যায়ে দুইটা নিয়মে গসাগু বের করার টেকনিক শেখাবো। একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায়। তাহলে আমরা যদি বলি গসাগু নির্ণয়ের পদ্ধতি, তাহলে আমরা দুইটা পদ্ধতিতে শিখবো। একটা হচ্ছে কি মৌলিক গুণনীয়কের সাহায্যে, মৌলিক গুণনীয়কের সাহায্যে, আর একটা পদ্ধতি হচ্ছে ভাগ প্রক্রিয়ায়। ওকে, মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে? দেখো, শব্দগুলা বুঝতে হবে। মৌলিক গুণনীয়ক, গুণনীয়ক কি আমরা বুঝেছি তাই না? আর মৌলিক কি? মৌলিক সংখ্যা। তার মানে কোন একটি সংখ্যার গুণনীয়ক গুলো মৌলিক সংখ্যায় কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করব? দেখো, আমরা যদি দেখি 12 এর মৌলিক গুণনীয়ক, দেখো 12 গুণনীয়ক কিভাবে বের করি? দেখো 12 কি কোন কত কিভাবে লেখা যায়, কোন কোন সংখ্যাতে ভাগ করা যায়? 12 কে 12, তাই না? আবার লেখা যায় কি 6 দুগুণা 12। দেখো এই 6 কে লেখা যায় কি 3 দুগুণা 6। আর তো ভাগ করা যায় না, তাহলে এই সবগুলাই দেখো মৌলিক সংখ্যা। তাহলে এখান থেকে 3 দুগুণা 6, 6 দুগুণা 12ই হচ্ছে। তাহলে 12 মৌলিক গুণনীয়ক আমরা কত পেলাম? 2, 2 ও 3। তাহলে আমরা লিখতে পারি 12 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2, 2 ও 3। আশা করি বুঝতে পেরেছো যে মৌলিক গুণনীয়ক আমরা কিভাবে বের করলাম। এখন আমাদের আসবে কি 18, ধরো আরেকটা সংখ্যা নিলাম যে 18, 18 এর মৌলিক গুণনীয়ক কি? তাহলে 18 এর মৌলিক গুণনীয়ক, তাহলে 18 কে লেখা যায় 1 গুণিত 18, 18 কে 18, আর লেখা যায় কি 2 গুণিত 9। ওকে, এখন দেখো 2 গুণিত 9 কে লেখা যায় 3 গুণিত 3, 3 তিরিকা 9, 9 দুগুণা 18, এবং প্রত্যেকেই দেখো মৌলিক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি 2, 3 ও 3, এরাই হচ্ছে 18 এর মৌলিক গুণনীয়ক। এখন তোমাদের মনে ছোট্ট একটা প্রশ্ন আসতে পারে, আমি 12 কে 1 গুণিত 12 লিখছি, 2 গুণিত 6 লিখছি, এখানে কি 3 গুণিত 4 লিখতে পারতাম না? হ্যাঁ, লিখতে পারতাম। লিখলেও একই অ্যান্সার আসবে। কিভাবে? দেখো, আমি যদি 12 কে লিখতাম, ধরো 1 গুণিত 12, ঠিক আছে, পরেরটা লিখলাম কি 3 গুণিত 4। এখন দেখো 3 গুণিত 4 কে যদি ভাগ করি, তাহলে 2 গুণিত 2 আসতো, 2 দুগুণা 4, একই অ্যান্সারই কিন্তু আসতো, 2, 2 ও 3। একইভাবে আমি যদি 9 গুণিত 3 লিখেছি, আমি লিখতাম যদি 3 গুণিত 6, একই অ্যান্সারই আসতো।
তো এটা যেভাবেই পারো বা যেই গুণিতকে এখানে গুণনীয়কে এখানে নাও না কেন, একেবারে বেলা শেষে, তার মানে শেষে কিন্তু এই গুণনীয়কগুলা একই হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমাদের বের করতে হবে কি গসাগু। সংখ্যা ছিল কি 12 আর 18। এখন দেখো দুইটা সংখ্যার মধ্যে কোন গুণনীয়কগুলো কমন। 2 কমন আছে, এই 2 এখানে আছে কিন্তু এখানে নাই, তাহলে নেওয়া যাচ্ছে না। এই 3টা দেখো কমন আছে, তাহলে এখানে 2 আছে কিন্তু 2 আরেকটাই নাই। আবার এখানে একটা 3 আছে কিন্তু 3 ওইটাই নাই। যেটা কমন নাই সেটা নেওয়া যাবে না, কারণ আমরা বলছিলাম কি সাধারণ হতে হবে, মানে দুইটার মধ্যেই থাকতে হবে। তাহলে আমরা লিখতে পারি 12 ও 18 এর গসাগু কত পেলাম? 2 পেলাম আর 3 পেলাম। যে সংখ্যাগুলো পাবো এগুলাকে গুণ করতে হয়। 3 দুগুণা 6। দেখো একটু আগেও 12 এবং 18 গসাগু বের করলাম, 6 হয়েছে। মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করছি, 6 হয়েছে। তুমি যেভাবেই বের করবো না কেন এদের গসাগু সেমই থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা কিভাবে গসাগু বের করি। এখন যদি এখানে আর একটা সংখ্যা দিত, ধরো 12, 18 এবং ধরো 24-এর কথা বলছে, 12, 18 ও 24-এর গসাগু মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করো। তাহলে 12 এবং 18-র যে মৌলিক গুণনীয়ক বের করলাম, একইভাবে 24-এর মৌলিক গুণনীয়ক বের করতে হতো। করার পরে আমাদের কমন যে গুণনীয়কগুলো আছে এগুলোকে আইডেন্টিফাই করতে হতো এবং সেইগুলোর গুণফলই হতো ওই 3টি সংখ্যার গসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমরা এবার দেখি ভাগ প্রক্রিয়া। ধরো ভাগ প্রক্রিয়ায় আমরা গসাগু বের করবো। কার কার গসাগু বের করবো? ধরো 12, 18 ও 30, এই 3টে সংখ্যার গসাগু বের করব ভাগ প্রক্রিয়ায়। ভাগ প্রক্রিয়া করতে হবে কি? ভাগ করতে হবে। ভাগ করার ক্ষেত্রে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে সবচেয়ে ছোট যে সংখ্যাটি থাকবে এই সংখ্যা দিয়ে অপর যে দুটি সংখ্যা থাকবে এর যে কোনো একটিকে ভাগ করতে হবে আগে। কেন ছোট সংখ্যাতে ভাগ করতে হবে? দেখো, আমি যদি 18 দিয়ে 12কে ভাগ করতে চাই তাহলে দশমিক আসবে, কারণ 18 চেয়ে 18 বড়, তাহলে 18 তো 12-এর মধ্যে যায় না, তাই না? এই জন্য কিন্তু এটা ভাগ করা যাচ্ছে না, গসাগু বের করা যাবে না। এই জন্য আমাদের ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হবে। ছোট সংখ্যা 12, ধরো 12 দিয়ে আমি 18কে ভাগ করলাম, তাহলে একবার যায় 12কে 12, 18 থেকে 12 বিয়োগ করে থাকে 6। এই যে ভাগফল যেটা থাকবে ভাগশেষ, এই ভাগশেষকে এবার ভাজ্য বানাতে হবে। আর ভাজক হবে কত? আমাদের আগে যে ভাজক ছিল। তো 6 দিয়ে এবার 12কে ভাগ করে 6 দুগুণা 12 মিলে গেল, তাই না? সর্বশেষ ভাজক পেয়েছি কত আমরা? 6। এই 6 দিয়ে এবার বাকি সংখ্যাটাকে ভাগ করতে হবে। 6 দিয়ে ভাগ করতে হবে বাকি সংখ্যা 30। 6 দিয়ে তুমি 30কে ভাগ করো, 5, 6, 30। দেখো উভয় ক্ষেত্রে 6 দিয়ে কিন্তু ভাগশেষ নাই, তার মানে মিলে গেছে সংখ্যাটি, তাই না? তাহলে এই 3টি সংখ্যার গসাগু কত হবে? 6 হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে লিখতে হবে 12, 18 ও 30 এর গসাগু সমান সমান 6। ওকে, এখন তুমি যদি 12 দিয়ে প্রথম 30কে ভাগ করতে, সেম 6ই আনসার হতো। তার মানে 12 দিয়ে প্রথম 30কে ভাগ করছো, তারপরে তোমার যে শেষ ভাজকটা ছিল ওই ভাজক দিয়ে তারপরে 18কে ভাগ করতে হতো, যে আনসার কিন্তু 6ই পেতে। তোমরা এটা বাসায় প্র্যাকটিস করে দেখো। ওকে, তাহলে গসাগু কিন্তু আমরা বুঝে গেলাম গসাগু কি। গসাগু আমরা এখানে যে দুটি পদ্ধতিতে বের করব সেটাও কিন্তু আমরা বুঝে ফেলেছি। তাহলে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে তাহলে কিন্তু সহজে অ্যান্সার করা যাবে। এখন আমরা দেখি লসাগু। তাহলে লসাগু এটাও কিন্তু 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ। শব্দ 3টি কি আমরা একটু দেখি। তাহলে একে যদি বিস্তৃত করি আমরা তাহলে পাবো কি? লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক। দেখো সাধারণ মানে কি এটা কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি, আমরা বুঝেও ফেলেছি সাধারণ কাকে বলে। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ হচ্ছে গরিষ্ঠের উল্টা। গরিষ্ঠ ছিল সর্বোচ্চ বা বড়, আর লঘিষ্ঠ হবে কি? ছোট অথবা সর্বনিম্ন। ওকে,
আর গুণিতক কি? গুণিতক হচ্ছে একটি সংখ্যাকে ক্রমান্বয়ে 1 2 3 4 5 6 7 8 এভাবে গুণ করার ফলে যে গুণফল পাওয়া যায় সেটিকে বলা হয় ওই সংখ্যার গুণিতক। যেমন আমি ধরো 3 এর গুণিতক বের করব, তাহলে 3 এর গুণিতক হচ্ছে 3 অক্ষে 3, 3 দুগুণা 6, 3 তিরিকে 9, 3 চারি 12, 3 পাঁচা 15, 3 6 18। এইভাবে 3 এর সাথে এক একটা সংখ্যা গুণ হবে আর এক এক করে 3 এর গুণিতক বেড়ে যাবে। একইভাবে যদি অন্য একটি সংখ্যার আমি গুণিতক বের করি, ধরো আমি এখন 7 এর গুণিতক বের করব, কি হবে? 7 অক্ষে 7, 7 দুগুণা 14, 3 সাতা 21, 4 সাতা 28, 5 সাতা 35। এভাবে কিন্তু 7 এর গুণিতক বাড়তে থাকবে। তাহলে আশা করি তোমরা গুণিতক কি এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখি লসাগুটা কি। এটাও কিন্তু সেম গসাগুর মতো থটটা, যে একটা সংখ্যা লসাগু হয় না, মিনিমাম 2 বা ততোধিক সংখ্যা লসাগু বের করতে হয়। ধরো আমরা 4 আর 6 এই দুইটা সংখ্যা লসাগু বের করব, তাহলে আমার প্রথম কাজ কি? 4 এর গুণিতক গুলো বের করতে হবে। তাহলে আমি যদি এখানে বের করি 4 এর গুণিতক, ধরো 4 এর আমি 20টা গুণিতক নেব, কি হবে তাহলে? 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 3 চারি 12, 4 চারি 16, 4 পাঁচা 20, 4 6 24, 4 সাতা 28, 4 আটা 32, 4 9 36, 4 10 কে 40, 4 11 44, 4 12 48। ওকে, 4 13 52, 4 14 56, 4 15 60, 4 16 64, 4 17 68, 4 18 72, 4 19 76 এবং 4 20 80। তাহলে 4 এর আমরা 20টা গুণিতক নিয়েছি। এই 20টা গুণিতক নিয়ে আর একটা মিনিং আছে, এই মিনিংটা আমরা দেখাবো। এখন আমরা ধরো 6 আছে, 6 এর গুণিতক, 6 এর ক্ষেত্রে আমরা ধরো 20টা গুণিতক নিব। তাহলে 6 কে 6, 6 দুগুণা 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60, 6 11 66, 6 12 72, 6 13 78, 6 14 84, 84, 6 15 90, 6 16 96, 6 17 102, 6 18 108, 6 19 114 এবং 6 20 120। 20টা 20টা করে গুণিতক আমরা নিয়ে নিয়েছি। তাহলে এই দুইটা সংখ্যা আর আমার বের করতে হবে লসাগু। তাহলে এদের গুণিতক নিতে হবে সাধারণ গুণিতক, দুটার মধ্যেই থাকবে গুণিতক এবং সেই গুণিতকটা হবে সবচেয়ে ছোট। কোন কোন গুণিতক এই দুইটা সংখ্যার মধ্যে কমন আছে বা সাধারণ আছে সেটা আমরা দেখি। দেখো 4 এর ক্ষেত্রে 12, এর ক্ষেত্রেও 12 আছে গুণিতক, এর ক্ষেত্রে 24, এর ক্ষেত্রেও 24 আছে। ওকে, তারপরে এর ক্ষেত্রে দেখো 36, এর ক্ষেত্রেও 36 আছে, এক্ষেত্রে দেখো 48, এর ক্ষেত্রেও 48 আছে, এক্ষেত্রে 72, দেখো এর ক্ষেত্রেও 72 আছে। ওকে, 80 পর্যন্ত দেখো আর কোনো গুণিতক কমন নেই। যদি আমরা আরো বেশি গুণিতক নিতাম আরো বেশি গুণিতক কমন থাকতো। এখন আমাদের সাধারণ গুণিতক গুলা পেয়ে গেছি। এর মধ্যে থেকে সবচেয়ে ছোট গুণিতক কোনটা দেখো তো? 12। 12 চেয়ে ছোট কোনো গুণিতক নেই যেটা দুটার মধ্যেই কমন আছে। তাহলে এই দুইটা সংখ্যা লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে কত? 12। আমরা লিখতে পারি অতএব লসাগু সমান সমান 12। আশা করি তোমরা এই লসাগুর কনসেপ্টটা বুঝতে পেরেছো। তার মানে দুটি বা ততোধিক সংখ্যার মধ্যে অনেক গুণিতক থাকতে পারে, সাধারণ গুণিতক। এই সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট যে গুণিতক সেটাই হবে ওই দুটি সংখ্যা অথবা ওই সংখ্যাগুলোর লসাগু। তাহলে কিন্তু সংখ্যা আমরা পেয়ে গেলাম যে দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সর্বনিম্ন বা ছোট সাধারণ গুণিতককেই ওই দুটি বা সংখ্যাগুলোর লসাগু বলা হয়। আশা করি তোমরা লসাগুর কনসেপ্টটা বুঝতে পেরেছো। তোমাদের এই অধ্যায়ে লসাগু যে প্রক্রিয়ায় বের করতে হবে সেটাকে বলা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি।
আমরা একটু দেখি ইউক্লিডীয় পদ্ধতি কি। তোমরা ইতিমধ্যেই কিন্তু জেনে ফেলেছো পূর্ববর্তী অধ্যায়ে। তো আমরা এখন ধরো 4, 6 এবং ধরো 18 এর লসাগু, এবং এই লসাগুটা আমরা কিভাবে বের করবো? ইউক্লিডীয় পদ্ধতিতে। তাহলে আমরা কি করব? 4, 6, 18কে ভাগ করব, তাই না? যেহেতু তিনটাই জোড় সংখ্যা আমরা 2 তে ভাগ করতে পারি। 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 9 দুগুণা 18। এখন দেখো, যেহেতু তিনটা সংখ্যা, এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি মিনিমাম 2টা সংখ্যাকে ভাগ করতে পারে। 2 যদি নিই, 2 একে ভাগ করতেছে, কিন্তু বাকি 2টা সংখ্যাকে ভাগ করতে পারবে না। 2 একটি সংখ্যাকে ভাগ করতেছে, 2 নেওয়া যাবে না। আমরা যদি 3 নিই, 3 2 কে ভাগ করতে পারতেছে না, 3 3 কে ভাগ করতে পারতেছে, 3 9 কে ভাগ করতে পারতেছে। 3 কিন্তু 2টি সংখ্যাকে ভাগ করতে পারতেছে, তাহলে আমরা 3 নিতে পারি। তো 3 নিলে 2 কে ভাগ করতে পারতেছে না, 2 থেকে গেল, 3 কে 3, 3 3 9। এখন আর কোনো সংখ্যা নাই যে সংখ্যা নিলে তুমি 2টি বা ততোধিক সংখ্যাকে ভাগ করতে পারে। এখন কি হবে কাজ? এখন কাজ হচ্ছে এই যে বাইরের যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে গুণ করলেই তুমি এই 3টি সংখ্যা লসাগু পেয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, অতএব 4, 6 ও 18 এর লসাগু সমান সমান কি কি আছে? 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3, 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3, 3 দুগুণা 6, 3 6 18, 18 দুগুণি 36। ওকে, তাহলে 4, 6 এবং 18 এর লসাগু হবে কত? 36। আশা করি তোমরা লসাগুর কনসেপ্টটা বুঝতে পেরেছো, এবং লসাগু যে ইউক্লিডীয় পদ্ধতিতে কিভাবে নির্ণয় করতে হয় সেটাও বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা লাস্ট টপিকটা আলোচনা করি, সেটা হচ্ছে এই গসাগু এবং লসাগুর মধ্যে সম্পর্কটা কি, এবং এখান থেকে কিন্তু অঙ্ক আসে, এবং তোমরা জেনে অবাক হবা, এখান থেকে চাকরির পরীক্ষাতেও অনেক সময় বা অনেক অঙ্ক বিগত সালে এসেছে এবং ভবিষ্যতেও আসবে। আমরা দেখি গসাগু ও লসাগু এর সম্পর্ক। এই সম্পর্কটাকে আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। ইকুয়েশনটা কি? লিখতে পারি, দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যাদ্বয়ের লসাগু অথবা গসাগু গুণ লসাগু। তার মানে দুটি সংখ্যার গুণফল হবে ওই দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল। আমরা একটু দেখি ইকুয়েশনটা। ধরো দুটি সংখ্যা, আমরা ছোট সংখ্যা নিলাম 4 ও 6, তাহলে দুটি সংখ্যা হচ্ছে একটা 4 ও 6, তাহলে এদের গুণফল কত হচ্ছে দেখো তো? 4 গুণিত 6 সমান সমান 24। দুটি সংখ্যা নিছি 4 ও 6, এদের গুণফল হচ্ছে 24। এবার আমরা দেখি যে এদের লসাগু আর গসাগু গুণ করলে 24 হয় কিনা। 4 ও 6 এর গসাগু কত হবে? 4 ও 6 এর গসাগু কত হবে? ধরো 4 আর 6, তাই না? আমরা 4 কে 6 দিয়ে ভাগ করে ফেলি, 4 কে 4 থাকে 2, 2 দিয়ে 4 কে ভাগ করি, 2 দুগুণা 4। আমরা ভাগ প্রক্রিয়া করলাম, যে তাহলে 4 ও 6 এর গসাগু হচ্ছে 2, তাহলে গসাগু পেয়ে গেলাম 2। তাহলে আমরা গসাগুর জায়গায় 2 বসাই দিই। লসাগু কত 4 ও 6 এর? আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে দেখি, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, আর তো নেওয়া যাচ্ছে না, তাহলে কত আসতেছে লসাগু? 3 দুগুণা 6, 6 দুগুণা 12। তাহলে আমরা দুইটি সংখ্যা নিয়েছিলাম 4 ও 6, দেখো এই দুটি সংখ্যার গুণফল হচ্ছে 24, এই দুটি সংখ্যার গসাগু 2, এই দুটি সংখ্যার লসাগু 12। তুমি 12 আর 2 গুণ করো, 12 দুগুণে 24। তাহলে দেখো দুটি সংখ্যার গুণফলও যা, এদের গসাগু আর লসাগু গুণ করলেও সেম সেই রেজাল্ট আসছে। তাহলে এটা কিন্তু একটা তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্ট্যান্ট একটা তথ্য। তাহলে যদি বলে দেয় দুটি সংখ্যা 4 ও 6, তাহলে এদের গুণফল সমান সমান কি হবে?
গুণফল কি হবে? এদের লসাগু গুণ গসাগু। অথবা ধরো তোমাদের কোশ্চেনে বলে দিছে যে দুটি সংখ্যা 4 ও 6, খুব খেয়াল করে শোনো, আমি একটু লিখে দিই। দুটি সংখ্যা 4 ও 6 এবং এদের লসাগু 12 হলে গসাগু কত? তাহলে দেখো দুইটা ভাবে বের করতে পারি। একটা হচ্ছে 4 ও 6 এর আমরা গসাগু করে ফেললাম। আরেকটা উপায় কি, যে এই 4 গুণিত 6 করলে যা হবে এদের গসাগু লসাগু গুণ করলে তাই হবে। তাহলে এই লসাগু যদি সমান সমান এই পাশে নিয়ে আসো, ভাগ হয়ে যাবে। 24 কে 12 দ্বারা ভাগ করলে আমরা 2 পাবো, সেইভাবে বের করতে পারো। এখন এটা সহজ, যে সহজ কি, এই দুইটা গুণ ভাগ না করে দুইটা জাস্ট গসাগু বের করতে পারি আমরা। 4 ও 6 গসাগু 2, ভাগ প্রক্রিয়াতেও বের করতে পারি, মৌলিক গুণনীয়ক প্রক্রিয়াতেও বের করতে পারি। কিন্তু এটা যদি এইভাবে দিয়ে দেই, ধরো যে ধরো কোশ্চেনটা আসছে কি, দুটি সংখ্যার লসাগু 12 ও গসাগু 2, একটি সংখ্যা 4 হলে অপর সংখ্যা কত? কোশ্চেনটা খুব ভালো করে বুঝো। আমাদের কোশ্চেনে দিয়েছে কি, দুটি সংখ্যার লসাগু 12, গসাগু 2, একটা সংখ্যা 4, অপর সংখ্যাটি কত? এটা তোমাদের কোশ্চেনে আসছে। সংক্ষিপ্ত কোশ্চেনেও আসতে পারে, আবার এমসিকিউতেও আসতে পারে। তাহলে আমরা জানি ইকুয়েশন দুই পাশ সমান হয়, তাই না? তাহলে দেখো আমাদের বলছে কি, দুটি সংখ্যার গুণফল হবে। তাহলে গুণফল, একটি সংখ্যা দিয়েছে 4 গুণিত অপর সংখ্যা, তাহলে অপর সংখ্যা তো আমরা জানি না, আমরা লিখলাম অপর সংখ্যা। তার মানে 4 গুণিত অপর সংখ্যা, এই দুটি সংখ্যার গুণফল কি হবে? তাদের লসাগু গুণিত গসাগু বা গসাগু গুণিত লসাগু সমান সমান তাই হবে। তো দেখো তো এই 4 এই অপর সংখ্যার সাথে গুণ আকারে আছে, আমি যদি সমান সমান ওই পাশে নিয়ে যাই ভাগ হবে। তো লিখতে পারি অতএব অপর সংখ্যা সমান সমান 12 দুগুণী কত হয়? 24, 24 কে ভাগ করতে হবে কত দ্বারা? 4 দিয়ে। তাহলে 4 দিয়ে 24 কে ভাগ করো, 4 6 24, তাহলে অপর সংখ্যা কত আসলো? 6। তাহলে এই ইকুয়েশন দিয়ে কিন্তু আমরা এই ধরনের কোশ্চেন ইজিলি সলভ করতে পারি। তাহলে আশা করি তোমরা আজকের ক্লাসে গসাগু বুঝতে পেরেছো, গসাগু কিভাবে নির্ণয় করতে সেটাও বুঝতে পেরেছো, লসাগু বুঝতে পেরেছো, লসাগু কিভাবে নির্ণয় করতে সেটাও বুঝতে পেরেছো, এবং এদের মধ্যে যে সম্পর্ক সেটাও বুঝতে পেরেছো, এবং এই সম্পর্কের মাধ্যমে কিভাবে আমরা একটি সংখ্যা বের করতে পারি সেটাও বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এই অধ্যায়ের যে মূল অঙ্কগুলো আছে বইয়ের সেগুলো নিয়ে আলোচনা করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।